স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জুলাই সনদ স্বাক্ষর হবে আগামী শুক্রবার। এরই মধ্যে পিআর ইস্যুতে কর্মসূচি পালন করছে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল। তাছাড়া এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য তো আছেই। এর সাথে যোগ হয়েছে গণভোট ইস্যু, মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়েও চলছে জোর আলোচনা। রাজনীতির হালচাল আরেকটু বিস্তারিত আলোচনা করতে আজ স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আলোচনায়। রাজনীতি নানান ঘটনা প্রবাহ নিয়ে আবর্তিত হচ্ছে। যেমনটাই প্রথমে বলছিলাম যে জুলাই সনদ স্বাক্ষর খুবই সন্নিকটে, মানে দুদিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে জন অংশগ্রহণ বাড়াতে। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এমনটি জানানো হয়েছে। কিন্তু যখন আমরা জুলাই সনদ স্বাক্ষরের একদম কাছাকাছি মুহূর্তে আছি, তখনও কিন্তু কিছু ইস্যু নিয়ে এখনও বিতর্ক চলমান, বিশেষ করে পিআর। আজকেও, এবং শুধু আজকে না, গত কয়েকদিন থেকেই এখনও এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিএনপি জামাত পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। জামাতের আজকে কর্মসূচি ছিল সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা এই ইস্যুতে। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? এখনও মানে এই যে শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, তার আগে পিআর ইস্যুতে এখনও রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি কর্মসূচি বা কথাবার্তা, এটা জুলাই সনদের কে কতটা গ্রহণযোগ্য করছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন প্রকাশের সকল দর্শককে শুভেচ্ছা। আপনি ইতিমধ্যে বলেছেন যে শুক্রবারে এই জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জামাতে ইসলাম পিআর পদ্ধতিকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। আমরা এই 1973 থেকে 2024 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সকল নির্বাচন কিন্তু যে আমাদের প্রচলিত যে পদ্ধতি, যে একজন ক্যান্ডিডেটকে তার যোগ্যতা, তার রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ, তার পরিকল্পনা ইত্যাদি দেখে সাধারণ ভোটাররা সিদ্ধান্ত নেন যে কাকে নির্বাচিত করবেন ভোট দিয়ে। এই প্রচলিত প্রথা পরিবর্তন করে একটি দলকে ভোট দিতে হবে এবং সংখ্যা গরিষ্ঠ বা যেই পার্সেন্টেজ ভোট পাবে সেই হিসাবে নির্বাচন কমিশন দলের সভাপতিকে চিঠি লিখবেন, তিনি ইচ্ছামতো সংসদ সদস্য নিয়োগ দেবেন। এটা আমি মনে করি জনগণকে তার নিজের হাতে ভোট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করার একটি ষড়যন্ত্র। এখন আমরা সকলেই প্রস্তুত এই জুলাই সনদে স্বাক্ষর করতে। কি কারণে এখন এই পিআর আনতে হবে? পিআর কিন্তু আমরা দেখেছি যে এই জুলাই সনদের অংশ নয়, এবং এটা নিয়ে কিন্তু সকলের অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। একমাত্র একটি দলই আমরা দেখছি, কয়েকটি দলও বলছে যে শুধু নিম্নকক্ষ না, উচ্চকক্ষেও পিআর দিতে হবে। এবং শুধু আমি মনে করি যে পিআর নয়, আরও নতুন নতুন ইস্যু এই দলটি ক্রিয়েট করে জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকদিন যাবৎ এরা এই যে তাদের যে দলীয় স্ট্যান্ড, এটা জনগণের মধ্যে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেমন স্ট্র্যাটেজি কি না, আমরা বলতে চাচ্ছি যে এই যে পিআরের বিষয়ে আমাদের প্রথম থেকে বলে আসছি যে বিএনপি এই পিআর পদ্ধতিতে বিশ্বাসী নয়। বিএনপি সবসময় এই যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, এবং এটি আমি মনে করি যে এই পিআর পদ্ধতি এনে নির্বাচনকে পেছানোর একটি ষড়যন্ত্র। ইতিমধ্যে কিন্তু আমাদের দলের মাননীয় মহাসচিব সাহেব বলেছেন যে নির্বাচন পেছানো বা নির্বাচনকে কিছুটা বানচাল করার একটা ষড়যন্ত্র চলছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা নন ইস্যুকে ইস্যু করে আজকে মাঠ গরম করার চেষ্টা করছে। এই জামাত ইসলামের কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভ্রান্তকর বক্তব্য রাখছে। যেমন আমি বলতে পারি, একজন সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাডভোকেট, একজন বিজ্ঞ অ্যাডভোকেট একটি সনাতন ধর্মাবলম্বী প্রোগ্রামে গিয়ে তারা বলছে যে পূজা এবং রোজা এটা মুদ্রার এপিটুপিট। একজন ভাইরাল বক্তা যাকে আমরা প্রায় দেখি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে, যিনি জামাতের একজন ক্যান্ডিডেট, তিনি বলছেন একটি ভোট দিলে 18 কোটি নামাজের সোয়াব পাওয়া যাবে। তিনি একবার বলছেন যে
একটি দল আল্লাহর দল, সকল দল শয়তানের দল। এগুলো বলে আমি মনে করি যে আজকে ধর্মপ্রাণ মুসলমান যারা ঈমান আকীদায় বিশ্বাসী, তাদের সেন্টিমেন্টাল যে বিষয়, তাদের উপর আঘাত করা হচ্ছে, মানুষের মন গলানোর চেষ্টা করা হচ্ছে। আবার আমরা শুনতে পাচ্ছি যে কিছু মহিলা সংগঠন তাদের রয়েছে, গিয়ে গিয়ে জান্নাতের টিকিট দিচ্ছে এবং একটা মার্কা ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম হবে। এই যে আজকে ধর্মের নামে বিভ্রান্তি করা এবং পিয়ার আনা, আমি মনে করি সকল কিছুই নির্বাচনকে বানচাল করার একটা নতুন একটা তাদের মাস্টার প্ল্যান। কারণ তারা জানে যে আসলে সত্যিকার অর্থে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তারা আসলে জনগণ দ্বারা নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই আজকে আমার মনে হয় কারো না কারো প্রেসক্রিপশনে আজকে এই ধরনের ষড়যন্ত্র করছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ ডক্টর মারুফ হোসেন। জনাব সাইফুল হক, আপনি তো শুরু থেকেই ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিলেন, দীর্ঘ 7 মাস আলোচনা হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের পর কী কী বিষয় স্পষ্ট হবে আর কী কী বিষয় অস্পষ্ট থেকে যাবে, একটু যদি আমাদের আলোকপাত করেন। কেননা শেষ পর্যন্ত স্বাক্ষরে কি থাকছে আর কি বাইরে থেকে যাচ্ছে, সেগুলো তো জনগণ এখনও সেভাবে স্পষ্ট জানে না। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুই আলোচক আর আপনার এই জনপ্রিয় এখন প্রকাশের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি প্রথমে আগের প্রশ্নে আমি একটু রেসপন্ড করতে চাই। পিয়ারে যে কথাটা আপনি বলছিলেন, তথ্য হিসাবে যারা এই অনুষ্ঠান যারা দেখছেন, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে যে আলোচনা রাজনৈতিক দলগুলোর, সে আলোচনার মধ্যে নিম্ন কক্ষে মানে পার্লামেন্টে, যেটাকে আমরা জাতীয় সংসদ হিসেবে চিনি, এখানে পিআরের নিয়ে কোনো আলোচনার নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন এটাও তাদের এজেন্ডার মধ্যেই নেই। তার মানে আমরা বিগত কমাস যে আলোচনা করেছি, জাতীয় সংসদে বা পার্লামেন্টে পিআর নিয়ে কোনো আলোচনা নেই। এবং এটা একটা সেটেল ইস্যু। বিদ্যমান যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট দল, তার প্রার্থী, তার মার্কা, সেভাবেই নির্বাচন হবে। আমরা একটা নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে, উচ্চ কক্ষ যখন হবে, উচ্চ কক্ষটা সেখানে ভোটের সংখ্যানুপাতিক হারে বা পিআরের মধ্য দিয়ে সেটা করা যায় কিনা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইভেন জামাত ইসলামী সহ আমরা 25-26টা দল এই প্রশ্নে একমত হয়েছে। বিএনপি সহ কয়েকটা দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সিদ্ধান্তটা কিভাবে হয়েছে? নোট অফ ডিসেন্ট সহ পুরো ব্যাপারটা ঐক্যমত্য কমিশন সেটেল হয়েছে। আগামীতে বা যারা পার্লামেন্টে যাবেন অথবা সরকার গঠন করবেন, পার্লামেন্টে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা হয়, পিআরের পক্ষে যারা আছেন আপার চেম্বারে, উচ্চ কক্ষে, সেটা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারে। আর বিএনপি যদি তার অবস্থান ভবিষ্যতে পরিবর্তন করেন, তখন সেটা একটা বিবেচনা। কথাটা উল্লেখ করলাম, ঐক্যমত্য কমিশনের আলোচনাতে ব্যাপারটা নিরসন হয়েছে। আচ্ছা, ব্যাপারটা সেটেল। এটা নিয়ে রাজপথে সমাবেশ, বিক্ষোভ, মিছিল, স্মারকলিপি এর কোনো সুযোগ, মানে আপাতত এইসব কর্মসূচি দিয়ে ওই সিদ্ধান্তের এখন পরিবর্তনের কোনো সময়, সুযোগ, অবকাশ কোনোটাই কার্যত নেই। তাহলে প্রোগ্রামটা দেয়া হচ্ছে কেন? এটা একটা রাজনৈতিক, যে কোনো দলের তো সে অধিকার আছে, সুযোগ আছে, তার এজেন্ডা নিয়ে মানুষকে সচেতন করবেন, সংঘবদ্ধ করবেন। আমরা বলেছি আমাদের বন্ধুদেরকে, আপনারা প্রয়োজন বোধে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা যুক্ত করেন, আপনারা 2/3 পেলে সেভাবে আপনারা করবেন। কিন্তু এখন এটাকে ধরে পুরো ব্যাপারটা যেভাবে যাচ্ছে, তো কারণটা সম্ভবত পিআর না, কারণটা অন্য কিছু হতে পারে। সেটা কি সরকারের উপরে চাপ তৈরি করা, নাকি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক অংশীজনদের কাছ থেকে সেখানে কোনো চাপ তৈরি করা, ইত্যাকার নানা বিষয় হতে পারে। তো সুতরাং এটা কোনো, যেটা আমাদের ভাই বললেন, এটা নন ইস্যুকে আপনি ইস্যু আকারে হাজির করার এখন কোনো সুযোগটা নাই। আর আপনি আমাকে আরেকটা কথা বলতে চাই প্রশ্নে, আমাদের এই অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত তারা কিন্তু এই যে জাতীয় সংসদে, পার্লামেন্টে তারা কিন্তু বলতে পারেন যে পিআরে যাওয়ার জন্য রাজনৈতিকভাবে প্রস্তুত না, মনস্তাত্ত্বিকভাবেও তারা কিন্তু প্রস্তুত না। তারা এমপি সাহেবকে দেখতে চান, চিনতে চান, যাকে তারা চেনেন, জানেন, তার কাছে যেতে পারবেন, কথা বলবেন, সুখ দুঃখের সময় যার সঙ্গে তারা শেয়ার করবেন। আমাদের এই অঞ্চলে বা গোটা পৃথিবীর অধিকাংশ জায়গায় ব্যাপারটা হচ্ছে এই পদ্ধতিতে।
তো ভবিষ্যতে আমরা কখনো যাব কিনা সেটা ভবিষ্যতে আমরা বলেছিলাম উচ্চ কক্ষে যদি ভবিষ্যতে চালু করা যায় সে অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে নিম্ন কক্ষে যাওয়া যাবে কিনা, লোকাল ইলেকশনে আমরা কিছু মানে অনুশীলন আকারে আমরা যাওয়া যায় কিনা সেটা ভবিষ্যতে নিশ্চয়ই বিবেচনা করা যেতে পারে। আর আপনি আমাকে মূল প্রশ্ন যেটা বললেন, আমরা যেসব প্রশ্নে আমরা তো প্রায় অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে যেখানে আমরা একমত হয়েছি সেগুলো নিয়ে তো এই যে জুলাই সনদ, সেগুলো নিয়ে জুলাই সনদ হচ্ছে, জুলাই সনদ স্বাক্ষর হবে। আর যেগুলো নিয়ে ধরুন ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আছে না, জুলাই সনদে সবটাই থাকছে। 84টা প্রশ্ন যেখানে সংবিধানের ধরুন 19টা বা 20টা ইস্যু সংবিধান সংক্রান্ত, বাকিগুলো সংবিধানের বাইরে, জনপ্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা, দুদক ইত্যাকার বিষয়। তো এইটার মিলে এটার অধিকাংশ প্রশ্নে দলগুলো আমরা সবাই প্রায় বলতেন ওভারওয়েলমিং মেজরিটি আমরা একমত। গুরুতর কিছু আপত্তি এসছে কেবলমাত্র সংবিধান সংশোধনের প্রশ্নে। জুলাই সনদটা স্বাক্ষর হবে, এই 84টা প্রশ্নেই এখানে স্বাক্ষর হবে। ঐক্যমতের জায়গাটাও লেখা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট কটা দল আপত্তি দিয়েছে, কোন কোন দল আপত্তি দিয়েছে সেটা ওখানে উল্লেখ আছে। যারা স্বাক্ষর করবেন এবং যেটা নোট অফ ডিসেন্টটা কীভাবে রিজলভ হবে সেটা উল্লেখ আছে ওখানে। দলগুলোতে ইলেকশন ম্যানিফেস্টোতে বলতে পারবেন, তারা পার্লামেন্টে গেলে সেটাকে তারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, খুব ডিটেলসে উল্লেখ করা আছে। ফলে খুবই ট্রান্সপারেন্টলি সেটা সেই জুলাই সনদে যেটা বলা হয়েছে সেটা মানে সম্ভবত আরেকটা চূড়ান্ত কপি তারা হয়তো আগামীকাল পরশু হয়তো দলগুলোর কাছে পাঠাবেন। আর এর সঙ্গে 7টা অঙ্গীকারনামা যুক্ত হয়েছে, 7টা অঙ্গীকারনামা যে দলগুলো এই অঙ্গীকারগুলো মানে তারা করবেন। তো এটা 17 তারিখ যেটা আপনি বলছিলেন, এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। বাংলাদেশের 53-54 বছরে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় এরকম কোনো নজির বাংলাদেশে তো নাই, এবং সমসাময়িক দুনিয়াতে এর কোনো দ্বিতীয় নজির আছে কিনা সন্দেহ আছে। সেটা তো আমরা একটা একটা অসাধারণ গণতান্ত্রিক পরিবেশে, ভ্রাতৃত্বের পরিবেশে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং এটা একটা যদি আমরা এটাকে ধারণ করতে পারি, গোটা ব্যবস্থা হলো এর চুম্বক কথাটা কি, সংস্কারের চুম্বক কথা হচ্ছে কোনো দল বা ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে চাইলেই পুরনো জমানায় কোনো কর্তৃত্ববাদ যাতে ফিরে না আসে, কোনো ফ্যাসিবাদী দুঃশাসন যাতে চেপে না আসে, প্রধানমন্ত্রী কেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তন করে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ মানে পার্লামেন্ট, বিচার বিভাগ সহ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য হবে, যেটা যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে যেটা একেবারে রাষ্ট্রের পরিচালনার বেসিক প্রিন্সিপালস যেগুলো, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। ধন্যবাদ সাইফুল হক। জনাব হাসান মামুন, আপনি কি মনে করেন যেই জুলাই সনদ শুক্রবারে স্বাক্ষরিত হয়েছে তার তো অনেক আলোচনা হয়েছে, গণমাধ্যমে নিয়ে পত্রিকা হয়েছে, যেসব বিষয় ঐক্যমত হয়েছে সেগুলো আমরা জানি, আর যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট হয়েছে সেগুলো আমরা জানি। তো যেই জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে, এই জুলাই সনদ গণমানুষের যে প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পরে, সেটা অবশ্যই এটা বাস্তবায়ন নিয়ে আবার পরে আমরা আলোচনা করব, বাট যেইটা আপাতত শুক্রবারে 17 অক্টোবর স্বাক্ষর হচ্ছে, সেটা গণমানুষের প্রত্যাশার প্রতিফলন কি আপনি দেখতে পাচ্ছেন? গণমানুষের প্রত্যাশা কি এটা কিন্তু বলা সহজ না, গণমানুষের প্রত্যাশা। কারণ আমরা তো দেখলাম যে সরকার অর্থনৈতিক সংস্কার কমিশন করেনি। আচ্ছা, মজুরি বিষয়ে কিন্তু ন্যূনতম মজুরি যেসব খাতে নেই, শিক্ষা নিয়েও করা হয়নি। সাইফুল ভাই এখানে আছেন, এইসব ব্যাপারে কিন্তু আলোচনা হয়নি। সংস্কার কমিশন যতগুলো হয়েছে তার অধিকাংশগুলোর সুপারিশ নিয়ে কিন্তু কথাবার্তা হয়নি। মূল কমিশন যেগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলোর সুপারিশ নিয়ে আলাপ হয়েছে, এবং অনেক প্রশ্নে ঐকমত্য হয়নি, আবার অনেক প্রশ্ন হয়েছে। সাইফুল ভাইয়ের সঙ্গে আমি একমত যে এই যে অভিযাত্রাটি, অনেকগুলো রাজনৈতিক দল একত্রে বৈঠক করেছে, এমনকি যখন রাস্তায় আন্দোলন চলছে তখনও কিন্তু বৈঠক হচ্ছে, মানে আন্দোলনের প্রভাব সংলাপের মধ্যে নেই, তাই না? এটা একটা অসাধারণ গণতান্ত্রিক পরিবেশ, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরাখবর যা আছে যে মানে কারা কারা স্বাক্ষর করবে কোন দল থেকে, এইসব খবর আছে, কিন্তু আলটিমেটলি সবাই মানে স্বাক্ষর করবে কি না এটা নিয়ে সংশয় কিন্তু এখনও রয়ে গেছে। আচ্ছা, তারপরে যে গণভোটের ব্যাপারে ঐকমত্য হয়েছে,
কিন্তু কবে হবে, বাস্তবায়ন পদ্ধতি, এগুলো নিয়ে তো ঐকমত্য হয়নি। তো অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। আরেকটা বড় অনিশ্চয়তা আছে, সেটা হচ্ছে যে গণভোট যখনই হোক, যদি হয়, তাতে যদি নেতিবাচক রায় আসে, তাহলে কিন্তু গোটা এই যে দীর্ঘদিনের আলোচনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। যারা বলছিল যে দ্রুত নির্বাচনে যাওয়াই উচিত, যেমন আমরা নেপালে দেখছি গণ অভ্যুত্থানের পরে একটা টাইমলাইন ফিক্স করা হয়েছে, 6 মাসের মধ্যে কিছু কাজ সম্পন্ন করে নির্বাচন, তাই না? তখন কিন্তু এই কথাটা আবার আসবে সামনে, যে আমাদেরও ওই রকম করা উচিত ছিল কিনা, যে একটা টাইমলাইন ফিক্স করে নির্বাচনে চলে যাওয়া এবং সংস্কারের বিষয়টাকে এত গুরুত্ব না দেওয়া। কারণ এটা তো মানে অনিশ্চিত, এর বাস্তবায়নটা অনিশ্চিত। হ্যাঁ, শুধু গণভোট না, মানে নির্বাচনের পরে কারা ক্ষমতায় আসছে তাদের সদিচ্ছার উপরও নির্ভর করছে। কিন্তু মানে তারা কি পরিমাণ আসন পাচ্ছে তার উপর নির্ভর করছে, সংবিধান সংশোধনের সামর্থ্য হবে কিনা তার উপর নির্ভর করছে, তারপর হচ্ছে যে তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে। এবং এই ব্যাপারে তো মানুষের একটা অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলোর ওপর, মানে অভিজ্ঞতার নিরিখে। আমরা তো 90-এর গণ অভ্যুত্থান, এটার অভিজ্ঞতাও জানি। এই যে অঙ্গীকারনামার কথা সাইফুল ভাই বললেন, তখনও অঙ্গীকারনামা ছিল, সাইফুল ভাইরা তখন অ্যাক্টিভ ছিলেন, তাই না? কিছুই হয়নি, তেমন কিছু হয়নি, কিছুই হয়নি বলা যাবে না, তেমন কিছু হয়নি, এবং অভিজ্ঞতা খারাপ। দেখা গেছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে একটা দল কি করবে আমরা কিন্তু জানি না। কারণ আওয়ামী লীগের একটা অভিজ্ঞতা তো আমাদের হলো, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উচ্ছেদ করে দিল এবং নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করে দিল। নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করার ভেতর দিয়ে এই যে আজকে গুম-খুন নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো কিন্তু নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করারই পরিণতি। নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যদি ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরের বিষয়টা থাকতো প্রক্রিয়া হিসেবে, তাহলে কিন্তু এগুলো করার সুযোগ হতো না। মানে এগুলো একটা সরকার যত খারাপই হোক, তারা কিন্তু এগুলোতে যেত না বা যেতে পারতো না। এখন তো এই গুম-খুন ঘিরে তো আমাদের প্রতিবেশী দেশও সংকটে পড়তে যাচ্ছে বলে মনে হয়। কারণ যেসব তথ্যানুসন্ধানে বেরিয়ে এসছে, তাতে তো এইসব প্রশ্ন উঠবে যে তারা এগুলোর সঙ্গে জড়িত ছিল কিনা। মানে একটা বিরাট সংকটের জায়গায় আমরা চলে গেছি, তাই না? এর নিষ্পত্তি খুব কঠিন, এবং আগামী দিনে সরকার এই মামলাগুলোর নিষ্পত্তিতে কতটা দৃঢ় ভূমিকা রাখতে পারবে, এই প্রশ্নও কিন্তু জনমনে আছে। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু এখনো আছি। হ্যাঁ, এবং এই অনিশ্চয়তা থেকে বেরোনো কতখানি সম্ভব হবে, এটা অনেকখানি নির্বাচনের উপর নির্ভর করছে। আচ্ছা, জুলাই সনদ সেই নিশ্চয়তা দিতে পারছে না আপাতত, আমার তো মনে হয়। ধন্যবাদ হাসান মামুন। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব সাইফুল হক, আমরা পিআরের কথা বলছিলাম কিছুক্ষণ আগে। পিআরের মতো গণভোট নিয়েও কিন্তু একইভাবে কয়েকটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে আছে। পিআর মানে গণভোট কখন অনুষ্ঠিত হবে, গণভোট নিয়ে কোনো প্রশ্ন নেই, গণভোট অনুষ্ঠিত হবে, কিন্তু গণভোট কখন অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি অবস্থান আছে দলগুলো। গণভোট ইস্যুতেও তো আপনারা আলোচনা করেছেন ঐকমত্য কমিশনে, তো সেই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত? সেখানে তো যেটা আপনি উল্লেখ করছিলেন যে ঐকমত্য কমিশনে ওভারওয়েলমিং মেজরিটি 30টা দলের মধ্যে প্রায় 28-29টা দল, যেটুকু আমি এখন মনে করতে পারছি, তারা ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট নির্বাচনটাও একসাথে করা, এ ব্যাপারে সবাই মতামত দিয়েছেন। তার মানে হচ্ছে একই দিনে পার্লামেন্ট ইলেকশন এবং গণভোট। তার অর্থ হচ্ছে আমাদের ভোটারেরা দুটো তারা ব্যালট পেপার তারা পাবেন। একটা তারা পার্লামেন্ট ইলেকশনে তাদের এমপি তারা মনোনয়ন করবেন, আরেকটা হচ্ছে গণভোটে হানা ব্যাপারে তারা ভোট দেবেন। এখন এটার আমরা যেটা বলেছি যে কেউ বলেছেন যে নভেম্বরে গণভোটের জন্য, এটা অনেকগুলো বিপজ্জনক জায়গা। প্রথমত অন্য তো প্রবলেম আছেই, সরকারের পক্ষে তো অল্প সময়ের মধ্যে বিরাট একটা আয়োজন সম্পন্ন করা এক, সরকার এখন যে পরিস্থিতি, নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা সরকারের, এবং এর সঙ্গে বিশাল একটা অর্থ ব্যয়ের একটা প্রশ্ন আছে, আবার অনেকগুলো ল এনফোর্সিং বিরাট একটা ডিপ্লয়মেন্টেরও একটা প্রশ্ন আছে। এর চেয়ে যেটা গুরুত্বপূর্ণ হাসান মামুন ভাই যেটা উল্লেখ করছিলেন, ওইটা আমি আপনার দর্শকদের মনোযোগ আকর্ষণ করি। গণভোটে আশঙ্কা আছে 10-15-20% ভোট পড়ার আশঙ্কা আছে। তারপরে যদি এমন দাঁড়িয়ে যায়
যে ৮০-৮৫% মানুষ গণভোটে অংশগ্রহণ করলেন না, তাহলে কি 10-15-20% হলো, তখন গোটা আমাদের জুলাই আপরাইজিং, আমাদের অর্জন, আমাদের অভ্যুত্থান, সরকার, ঐক্যমত কমিশন, জাতীয় সমঝোতা, এটা বড় ধরনের প্রশ্নের মধ্যে পড়ার ঝুঁকি আছে। এবং সেদিক থেকে পুরো ব্যাপারটা কিন্তু ব্যাকফায়ার করবার কিন্তু আশঙ্কা আছে। তখন উইদিন রিজিওনাল এক্সটার্নালি এই ক্যাম্পেইনটা হবে, তাহলে তো এদেশের মানুষ তাহলে কি জুলাই সনদকে প্রত্যাখ্যান করলো? মানুষকে এই নতুন যে রাজনৈতিক অথবা সোশ্যাল যে কন্ট্যাক্ট আমরা করলাম, মানুষকে এটাকে প্রত্যাখ্যান করলো? এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এটা কোনো বুদ্ধি বিবেচনার কাজ হবে না। আমরা সেজন্য বলেছি, কারণ এখানে তো কোনো প্রার্থীরা, কোনো দল ভোটারদেরকে অতিরিক্ত উৎসাহী করে কেউ কিন্তু ভোট কেন্দ্রে কেউ আনবেন না। সেজন্য আমরা বলেছি যদি ওদিনে ইলেকশন হয়, সময় হতে একটু বেশি লাগবে। আটা বলা হচ্ছে মানুষের একদিনে মানুষ কিভাবে দুটো ব্যালটে, আমাদের লোকালটার ইলেকশনে পৌরসভাতে, ইউনিয়ন পরিষদ, উপজেলাতে 2-3টা করে ব্যালট পেপারে ভোট দিতে মানুষ অভ্যস্ত গত মানে অনেক বছর ধরে। সুতরাং এটা কোনো যুক্তির কথা না। সেদিক থেকে আমরা মনে করি যে ইলেকশনের দিন, জাতীয় পার্লামেন্টের দিন গণভোটে এটার রিটার্নটা অনেক বেশি হবার, ইট মাইট বি 70-75 বা 80% অর মোর দ্যান 80% হবার একটা সম্ভাবনা আছে। না হলে কিন্তু ওটা আপনার অর্জন কিন্তু পরে কিন্তু বিসর্জনও কিন্তু পর্যবেসিত হয়ে যেতে পারে। টার্মস এন্ড কন্ডিশন ঠিক হবে কিভাবে? ও আচ্ছা, আর গণভোটের প্রশ্নটা যেটা আছে, আলোচনা হয়েছে, যেগুলো প্রশ্ন আছে এটা নিয়ে ঐক্যমত কমিশন মানে আজকে বা আগামীকাল তার মতামত তারা চূড়ান্ত করবেন। গণভোট তো হবে, আপনার সারা দুনিয়ার অভিজ্ঞতা হচ্ছে সিঙ্গেল প্রশ্নে গণভোট হয়, সেটাই যখন আপনি হ্যাঁ নাটা বলবেন। সুতরাং আমরা বলেছি, অধিকাংশ দলে মত হচ্ছে ঐক্যমতের যে প্রশ্নগুলো সবাই গ্রহণ করেছে তার উপরে ভিত্তি করে একটা প্রশ্ন, জুলাই সনদ বাস্তবায়ন আপনি চান কিনা, হ্যাঁ বা না বলুন। আপনি বাস্তবায়ন দেখতে চান কিনা, হ্যাঁ বা না বলুন। এখানে যদি আবার নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে একটা প্রশ্ন দিয়ে এটা আপনি কভার করতে পারবেন না। তাদের আরেকটা সেকেন্ড বিবেচনা আছে, তারা আরেকটা প্রশ্ন তারা রাখতে চান, যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে সেসব ব্যাপারে হ্যাঁ বা না বলুন। এটাও যথেষ্ট জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া? কারণ কোনো প্রশ্নে 2টো দল, 5টা দল, 10টা দল, এক একটা এজেন্ডাতে এক এক দল এক এক রকম বক্তব্য দিয়েছে। এই স্ট্রেইট হ্যাঁ বা না বলাটা কিন্তু কঠিন। দুনিয়ার অভিজ্ঞতা হচ্ছে, আমাদের অভিজ্ঞতা একটা সিঙ্গেল প্রশ্নে মূলত গণভোটের প্রশ্ন হবে। সেজন্য উচিত হবে সরকার, ইলেকশন কমিশনকে, ঐক্যমত কমিশনকে যতখানি বিতর্ক এড়িয়ে মানুষ যেন সহজে বুঝতে পারে তিনি কার উপরে তিনি তার মতামতটা দিচ্ছেন, সেজন্য ঐক্যমতের জায়গাগুলোকে মূলত ভিত্তি ধরে এগোনো উচিত। ধন্যবাদ সাইফুল্লাহ। ডক্টর মারুফ হোসেন, যে আপনারা কি এই যে আপনাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন, গণভোট ইস্যুতে আপনারা কি জনগণকে অ্যাওয়ার করেছেন? গণভোট একটা মানে যেটা বলছেন সিঙ্গেল কোশ্চেন ইস্যুতে হয়, বাট তারপরেও জনগণকে জানাতে হবে, তো তা কিসের ভিত্তিতে হবে? তো গণভোটের ব্যাপারে তো একটা ঐক্যমত হয়েছে, তা আপনারা এই মাসেই 200 প্রার্থীর ঘোষণা দেবেন এরকম জানা যাচ্ছে। তো ধানের শীষের প্রতীকে, যার যার দলীয় প্রতীকে সবাই জনগণকে অ্যাওয়ার করছে বা মোবিলাইজ করছে। গণভোট ইস্যুতে আপনারা জনগণকে কি কখনো মোবিলাইজ করেছেন, বা এই ইস্যুতে আপনারা কি ভাবছেন, যেহেতু একটা বড় স্টেক আছে বিএনপির? আমরা দল থেকে এখনো সেরকম কোনো সিদ্ধান্ত পাইনি যে গণভোট নিয়ে আমাদের সাধারণ জনগণের কাছে গিয়ে ধানের শীষের সাথে সাথে গণভোটের ব্যাপারে আমরা বক্তব্য রাখব। যেতে হবে। এখন যে বিষয়টা আমরা আমাদের সাইফুল হক সাহেব বললেন, যে আমাদের দল কিন্তু এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিনই গণভোটটা করতে হবে। কারণ কস্টিংয়ের ব্যাপার আছে। নতুন যে একটা ইস্যু জামাতে ইসলাম তুলেছে, যে এই দাবিতে তারা আন্দোলনের ডাক দিয়েছে যে এই পিআরটাও গণভোটে আনতে হবে এবং এটা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে হতে হবে। তার অর্থ হচ্ছে তারা যে কোনোভাবে এই নিম্ন কক্ষতে পিআর আনবেই, কারণ তাদের এখানে একটা দুরভিসন্ধি, একটা চক্রান্ত আছে বলে মনে করি। এখন আসেন যে 2টা ব্যালট পেপার থাকবে, একটা তো মার্কা থাকবে, প্রতীক থাকবে, যে যেটাকে পছন্দ করে ভোট দেবে। আরেকটা আসেন যে আরেকটাতে যে একটা প্রশ্ন, আপনি জাতীয় যে জুলাই সনদ মানেন কি মানেন না। এখন এই যে আমরা আমাদের দল থেকে যে নোট অফ ডিসেন্ট দিলাম, সেখানে যদি প্রশ্ন না থাকে, আমাদের দলের যে আমরা যে বিষয়গুলোতে এগ্রি করলাম না, সেখানে যদি আমাদের ভোটাররা কি যদি হ্যাঁ অথবা না দেয়,
তাহলে কি শুধু যদি মনে করে যে না আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমাদের লোকজন যদি না ভোট দেয়, তাহলে কিন্তু এখানে আমি মনে করি যে এখনও বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ভোটারের মধ্যে বিএনপির ভোট বেশি। তাহলে কিন্তু দেখা গেল যে এই যে আমরা এই জুলাই সনদ নিয়ে এত কথা বলছি, এই যে 24-এ এত লোক রক্ত দিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল না ভোট বেশি পড়লে কিন্তু এই এতদিনের যে আলোচনা সব ভেস্তে যেতে পারে। এখন দ্বিতীয় প্রশ্নটা আমি মনে করে রাখা প্রয়োজন, কারণ এখানে নোট অফ ডিসেন্ট যে দেওয়া হয়েছে, যেগুলোতে আমরা আপত্তি জানিয়েছি, ঐক্যমত হয় না, এগ্রিড না, সেখানে কিন্তু হ্যাঁ অথবা না আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, তারা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারে। আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যে যেগুলো আমরা ঐক্যমত হতে পারছি না, এগ্রি করতে পারছি না, সেটা আমরা পরবর্তী পার্লামেন্টের কাছে ছেড়ে দিলে তো কোনো সমস্যা নেই। যেগুলো আমরা এগ্রি করেছি এগুলোতে হ্যাঁ ভোট যদি পড়ে, আমার ধারণা যদি সকলে একমত হয়, হ্যাঁ ভোট 90% উপরে পড়বে। তো সেক্ষেত্রে যদি যেগুলো এগ্রি করতে পারছি না, এগুলো পরবর্তী পার্লামেন্ট, জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট, সেই সংসদ সদস্যগণ আলোচনার ভিত্তিতে যদি এখানে একমত হন, দ্বিমত হন, এটা তো আমরা পরবর্তী পার্লামেন্টকে সেই সুযোগ দিতেই পারি। আমাদের তো সংবিধানে জনগণকে সকল ক্ষমতার উৎস বলে বলছি আমরা, তো এই সুযোগ আমরা জনগণকে দিই না কেন? আরেকটা যে পিআরের বিষয়টা প্রথমবার বলতে আমার ভুল হয়েছিল বা বলিনি, সেটা হচ্ছে যে পিআর এর দাবিতে আন্দোলন হচ্ছে, আবার জামাত ইসলাম ক্যান্ডিডেট ঘোষণা করছে। জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু বলেছেন যে তারা যদি জোট করে 100 সিট তাদের মিত্রদের দিয়ে দেবেন। তাহলে একদিক দিয়ে তারা ক্যান্ডিডেট ঘোষণা করে তারা প্রার্থীরা বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার ভোট চাচ্ছেন, আবার পিআর চাচ্ছেন। তো এটা কি আসলে জনগণকে কি বিভ্রান্ত করা হচ্ছে না? তাদের, আমার ধারণা তাদের নিজস্ব নেতাকর্মীরাই আজকে কনফিউজড, আসলে তাদের দল কি চায়। আসলে আমি মনে করি যে পিআরের ব্যাপারে এখনো জনগণ, এদেশের মানুষ প্রস্তুত না। দ্বিতীয়ত এই গণভোটের ব্যাপারেও আমরা মনে করি জনগণকে আরও একটু চিন্তা করতে হবে, এই কমিশনকে আরও ক্লিয়ার হয়েই আমরা আগাতে হবে। ধন্যবাদ মারুফ হোসেন। জনাব হাসান মামুন, আমি ঠিক রাজনীতিদের কাছে এই প্রশ্ন করে সঠিক উত্তর পাইনি এর আগে, আপনার কাছে এই প্রশ্নটি করছি যে আসলে 5 আগস্টের পরে বিএনপি এবং জামাত যেভাবে তাদের বদানুবাদ চলছে, তাতে তারা বলছেন যে এভাবে রাজনীতিতে থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু তারা এখন যেভাবে একে অন্যকে নির্বাচন বানচাল এই পিআর এবং গণভোট ইস্যুতে যে ভাষা আক্রমণ করছে, তাতে কি মনে হচ্ছে যে জুলাই 5 আগস্টের পরে, 5 আগস্ট পরে যে ঐক্যটা রাজনৈতিক দলগুলোর ভিতরে ছিল, সেই ঐক্য এই ক্ষমতার মসনদে বসার ইস্যুতে এসে সেই ঐক্য আর ঐক্যের ভিতর নেই? আপনি কি মনে করেন? হ্যাঁ, ঐক্য তো বেশি দিন থাকেনি, এবং ঐক্য কি এখন ভেগ টার্মে পরিণত হয়েছে? না থাকাটা কিন্তু অস্বাভাবিক না, কারণ ঐক্য এসেছিল শেখ হাসিনার পতনের তারপর তো অন্য চলে এসছে প্রশ্নে। এবং আমি তো একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই সময়ে অবস্থাটা এমন হয়েছিল যে একজন মানে মৌলভী সাহেবের পেছনে একজন স্লিভলেস নারী, উনিও পার্টিসিপেট করেছিলেন। মানে দুজনেরই একই লক্ষ্য ছিল। আমি মানে একেবারে একটা মানে স্থূল উদাহরণ দিলাম, অথবা বাজিদের উল্টো করে, হ্যাঁ উল্টো করে বলা যায়, উল্টো করলে বললেও একই কথা। ওই প্রশ্ন এসেছিল যে শেখ হাসিনাকে তাড়াতে হবে, হাসিনার রংকে তাড়াতে হবে, ওই প্রশ্নে ঐকমত্য এসেছিল। আর কোনো ব্যাপারে কিন্তু ঐকমত্য ছিল না। হ্যাঁ, সেইভাবে রাজনীতিতে মতপার্থক্য তো থাকে এবং থাকাটাই স্বাভাবিক, এটা বিউটিও, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে মানে ইস্যুটা আবার আগলি হয়ে যাচ্ছে না, সেটা হচ্ছে যে এটা আমরা নিষ্পত্তি করব কিভাবে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আগলি হবে কি হবে না তার ব্যাপার নির্ভর করছে। আমি কিন্তু মনে করি যে সংস্কার তো প্রয়োজন, রাষ্ট্র সংস্কারও প্রয়োজন, কোনো সন্দেহ নাই। মানে ছোটোখাটোর পাশাপাশি আইনগত সংস্কারের পাশাপাশি সাংবিধানিক সংস্কারও প্রয়োজন, কোনো সন্দেহ নাই। এবং সাংবিধানিক সংস্কার তো হয়েছে বিভিন্ন সময় আমাদের দেশে, তাই না? তো গণ অভ্যুত্থানের পর তো হতেই পারে এবং হওয়া উচিতও কিছু। তো একটা হওয়া উচিত ছিল যে সংস্কার আলোচনাটা এত প্রলম্বিত না করা, কারণ এই সরকারটা একটা দুর্বল সরকার, এটা প্রমাণ হয়ে গেছে। এটা সম্ভবত আমাদের যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসছে তার মধ্যে দুর্বলতম, এবং গণ অভ্যুত্থানের ফসল যদিও, কিন্তু এটা হচ্ছে ট্র্যাজেডি আর কি। এই সরকারের পারফরমেন্স হচ্ছে সবচেয়ে খারাপ, আমার মত এটা। আচ্ছা, তো এইরকম একটা সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা এত প্রলম্বিত করলে যেটা হয়, পরিস্থিতির অবনতি কিন্তু রোধ করা যায় না এবং অরাজকতা চলতে থাকে। যেমন পুলিশকে এখনও সক্রিয় করা যায়নি,
সেনাবাহিনী থেকে এই যে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে আগামী নির্বাচনে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ভূমিকা মানে থাকবে, তাই না? এটা বলা হয়েছে। তো এটা বলা হয়েছে কেন? কারণ পুলিশকে তো প্রিপেয়ার করা যাচ্ছে না, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে প্রশিক্ষণ চলছে বিভিন্ন পর্যায়ে, তাই না? তো আমি মনে করি যে ঐকমত্যের যেসব জায়গা স্পষ্ট হয়েছিল সেগুলোর ভিত্তিতেই শুধু জুলাই সনদ হওয়া উচিত ছিল। ওইখানে নোট অফ ডিসেন্ট বা এই মানে ঐকমত্যের বাইরের বিষয়গুলো আনার কোনো প্রয়োজন ছিল না, এবং এটার সইসাবুদ হয়ে দ্রুত নির্বাচনে চলে যাওয়াটা ভালো ছিল। গণভোটেরও আসলে প্রয়োজন ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ এই যে গণভোট নিয়ে তো কিন্তু কথা উঠছে, বিএনপি এখনও কিন্তু গণভোটের ব্যাপারে একটু নেতিবাচক আমার যেটা মনে হয়। মানে ভেতরে বিএনপি এক ধরনের চাপের মুখে রাজি হয়েছে, এটাও কিন্তু বাজারে আছে। হ্যাঁ, এবং এই যে জামাতের আন্দোলন, এটা কি সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে, তাকে চাপে রাখার জন্য এই প্রশ্নও কিন্তু রাজনৈতিক। হ্যাঁ, তো এবং সরকারের একটা অংশ হয়তো এই আন্দোলনকে প্রমোট করছে, এরকম সন্দেহ বিশ্বাস কিন্তু আছে। তো এত কিছুর প্রয়োজন ছিল না। আমাদের উচিত ছিল যেসব পয়েন্টে আমরা একমত হচ্ছি দ্রুত সেগুলো নিয়ে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনের দিকে যাওয়া এবং দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়া। কারণ দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, এই যে খরচের প্রসঙ্গটা আমার দুই সহ আলোচক আনলেন, সরকার কিন্তু অর্থ সংকটে আছে এবং এটা আমাদের অর্থ উপদেষ্টা বারবারই স্বীকার করছেন। হ্যাঁ, বাজার পরিস্থিতি যথেষ্টই খারাপ, রাজনৈতিক ডামাডোলে কিন্তু বাজারের প্রশ্নটা আলোচিত হচ্ছে না, তাই না? এবং সাধারণ মানুষের অবস্থা যথেষ্ট খারাপ। ফলে সব মিলিয়ে আমাদের মনে হয়, আমার মনে হয় যে আমাদের যত দ্রুত সম্ভব রাজনৈতিক উত্তরণের দিকে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া উচিত। ধন্যবাদ হাসান মামুন। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা আরেকটা বিরতি যাচ্ছি। দর্শক ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। হাসান মামুন, আপনার কাছে আসতে চাই। এই যে আমরা দেখছি যে রাজনীতির ইস্যুতে মানে বিভিন্ন সময় মানে আমাদের দেশে মানে এখন তো কন্টেন্টের অভাব নেই, বিশেষ করে সাইবার স্পেসে। আপনি ডাকসু নির্বাচনেও দেখেছেন যে সাইবার স্পেস নেই, শিক্ষার্থী এবং প্রার্থীরা কিন্তু যত অভিযোগ কমিশনে মানে ডাকসুর যে নির্বাচন কমিশন ছিল সেখানে এসছে ওই ইস্যুটি। সাইবার স্পেস খুব অনিরাপদ এবং রাজনীতিতে সাইবার স্পেস নানাভাবে অভিঘাত তৈরি করছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে সাইবার স্পেসে আমরা যেসব গুজব দেখছি এগুলো তো নানানভাবে মানুষকে বিভ্রান্ত করছে। এইটা প্রতিরোধে কি করা উচিত? সরকারকে তো আমরা দেখছি না এগিয়ে আসতে। সরকার স্পষ্ট করে বক্তব্য দিলে পারে, যেসব ইস্যু সামনে আসে যেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বা গুজব রটে সেগুলো পরিষ্কার করে বলা উচিত। যেমন কালকে আমাদের তথ্য সচিব উনি তো বললেন যে সেনাবাহিনীর আর কারো বিরুদ্ধে ওয়ারেন্ট হচ্ছে না, মানে কারণ অনলাইনে এই প্রচারণা শুরু হয়েছিল যে সেনাপ্রধানের নামেও নাকি হবে ইত্যাদি। তো এইরকম উদ্ভট কথাবার্তা, তাই না? তো এবং সেনাপ্রধানকে টার্গেট করেও কিন্তু এক ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা আছে অনলাইনে। কোনো ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, এদের প্রভাব আছে যথেষ্ট অনেকের। তো মানে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা কিন্তু আছে বলে আমার মনে হয়। তো এটা সেনাবাহিনীর তরফ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। এই যে ট্রাইব্যুনালে যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের মধ্যে 15 জন তো কর্মরত ছিলেন, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনী নিজে নিয়েছে, এটা জানিয়েছে। আমি মনে করি এটা দায়িত্ব টাইমলি জানিয়েছে, এবং এতে করে কিন্তু ওই গুজবটা নেই যে এদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে ইত্যাদি বলা হচ্ছিল, যে সবাইকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে আগে যেমন দেওয়া হয়েছে এইসব। তা আমার মনে হয় যে সরকারকে পরিষ্কার রাইট ছিল আর কি, পরিষ্কার অবস্থান নিতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যে এই গুজবগুলো মানুষকে প্রভাবিত করে। মানুষ কিন্তু একটু আগে আমরা ইনফর্মালি বলছিলাম যে এখন নিউজ পেপার পড়া কমে গেছে, ইউটিউব দেখা বেড়েছে। এবং আমি গ্রামগঞ্জে দেখেছি যে বড় বড় টিভি পর্দায় বিশেষ বিশেষ ব্যক্তির খুব মানে জ্বালাময়ী বক্তব্য, যেগুলো অনেক ক্ষেত্রে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনে ভরা, সেগুলো কিন্তু লোকজন গিলছে, তাই না? এগুলো মানুষকে প্রভাবিত করে সাংঘাতিকভাবে। আগামী নির্বাচনে এইগুলোর কিন্তু প্রভাব বাড়বে বলে মনে করা হয়। নির্বাচন কমিশন একটা বিশেষ সেল করেছে এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।
তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এটা তো অনেক ক্ষেত্রে বিভ্রান্তি শুধু না, উত্তেজনা সৃষ্টি করে। এবং অনেক এলাকায় কিন্তু পরিস্থিতির অবনতি হয়েছে, সাম্প্রদায়িক পরিস্থিতিরও অবনতি হয়েছে। হামলা, ভাঙচুর, এগুলো কিন্তু অনেক ভুল তথ্য, বিভ্রান্তিকর প্রচার, এগুলো কিন্তু দায়ী, তাই না? আইনশৃঙ্খলার অবনতিও ঘটতে পারে। এবং মব ভায়োলেন্স তো চলছে, মব ভায়োলেন্স কিন্তু বন্ধ হয়নি। তো ফলে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার, এবং সরকারকে স্বচ্ছতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সঠিক ইনফরমেশন টাইমলি দিতে হবে কর্তৃপক্ষকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যেমন এই যে গুম কমিশনের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে যে মামলাগুলো হয়েছে, তো সেই মামলায় যা যা হচ্ছে এ নিয়ে আইন অনেকে কিন্তু জানেও না যে সংশোধনী হয়েছে, সংশোধনীর ভিত্তিতেই এদেরকে সেনা কর্মকর্তাদের ডাকা হয়েছে আদালতে। হ্যাঁ, এই ব্যাপারে সেনা সদর বক্তব্য দিয়েছে। তো যদি কনফিউশন থাকে সেটা দূর করার উপায় বের করা যায়, এবং সেটা নিয়ে সরকারের বক্তব্য দেওয়া উচিত। আমি মনে করি সরকারের বক্তব্য দেওয়া উচিত, শুধু সেনা সদর না, এবং কি উদ্যোগ নিয়ে এটার বিভ্রান্তি নিরসন করা যায়। সেনা সদর বলেছে যে একটু বিভ্রান্তি আছে কিভাবে এই আইনের প্রয়োগ হবে সেনাবাহিনীর ক্ষেত্রে। হ্যাঁ, তো সরকারের বক্তব্য দেওয়া উচিত, এবং দ্রুত বক্তব্য দিলে হয় কি, এই গুজবগুলো পরিবেশটা অন্যরকম হয়ে যায়। ধন্যবাদ জনাব সাইফুল হক। সাইবার স্পেস আসলেই আগামী নির্বাচনে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। আপনি এই বিষয়ে কিছু যোগ করতে চান কিনা হাসান মামুনের বিষয়ে? তারপরে আমি আপনার প্রশ্নটি করব। না, একটা তো হলো যে এটা তো যেটা আশঙ্কা করা হচ্ছে যে আমাদের এটা এখন দুনিয়াব্যাপী, এখন লড়াইটা মাঠে যতখানি হয়, আমরা ফিজিক্যালি যতখানি দেখি, তার চেয়ে বড় লড়াইয়ের মাঠ এখন সাইবার জগতে। সেখানে ইডিওলজিক্যাল, পলিটিক্যাল, কালচারাল, ট্যাগিং বলেন, বুলিং বলেন, তো যেগুলো এখানে চলছে। তো এইসব ব্যাপারে এসবগুলো হলো যে যে জনগণ, যারা ভোটাররা, দেশের মানুষ, তাদের কনসাসনেসের লেভেলের উপর এটা ডিপেন্ড করে এই বা সাইবার স্পেসের এটার যে নেতিবাচক দিকগুলোকে কতখানি আপনি ব্যালেন্স করতে পারবেন। বড় প্রবলেম হয় তথ্য যখন সঠিক উপযুক্ত তথ্য রাইট টাইমে যখন আপনি ডেলিভার করতে পারেন না, তখন সমস্যা হয়। সেদিক থেকে সরকার, আগামী নির্বাচন কমিশন বলি, সরকার বলি, বা যারা অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছেন, তারা যদি তথ্যের উপরে দাঁড়াতে পারেন, এই প্রবলেমটা অনেকখানি রিজলভ করা হয়। পাশ্চাত্যে একটা কথা চালু হয়েছে, যেটা সত্য না সেটা কি, ট্রুথের উল্টো কি, পোস্ট ট্রুথ। আপনি বারবার করে একই কথাকে আপনি এত রঙে, এত ঢঙে আপনি প্লেস করছেন, যেটা মনে হয় সত্যের চেয়েও বেশি আর কি। তো এরকম একটা জায়গা। তো এটা এবারও, আর বিশেষ করে এআই টেকনোলজির যে কথাটা আমরা শুনছি, যেটাকে বলা হচ্ছে অনেক সময় এটা বিরাট একটা ইনফ্লুয়েন্স রাখছে। এসব নির্বাচন কমিশন সচেতন আছে। সকল পক্ষগুলো যদি এগিয়ে আসেন, এই সমস্যাগুলো অনেকখানি আমরা কিন্তু রিজলভ করতে পারবো। ছোট্ট করে একটু জানতে চাই যে জাতীয় পার্টি তো এখনো নিষিদ্ধ হয়নি, কিন্তু জাতীয় পার্টি কোনো কর্মসূচি পালন করতে পারছে না, এ বিষয়ে আপনার বক্তব্য কি? না, এটা তো সরকারের আচরণ এখানে খানিকটা ডাবল স্ট্যান্ডার্ড। যদি আপনি কার্যক্রম, জাতীয় পার্টির ইস্যুতে সরকার ডাবল স্ট্যান্ডার্ড? না, হ্যাঁ, আমি বলছি যে যদি আপনি কার্যক্রম যদি নিষিদ্ধ করেন, তাহলে তার আচার বিচার এক ধরনের, আর অফিসিয়ালি তার কার্যক্রম যদি আপনি নিষিদ্ধ না করেন, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তারা যেটুকু স্পেস ব্যবহার করে, আর তারা যেটুকু ডেমোক্রেটিক স্পেস ব্যবহার করে, সেই সুযোগ তো আইনগতভাবে তাদের জন্য আছে। এখন গুরুত্বপূর্ণ হলো, কেন বললাম, তারা কার্যক্রম নিষিদ্ধ করছেন না, আবার তারা যখন কর্মসূচি পালন করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে পুলিশ আইনের কথা বলে অনুমোদন নেয়, পারমিশন নেয়নি বলে সেখানে হামলা আক্রমণ হচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ডগুলো পরিহার করা দরকার। হ্যাঁ, জাতীয় পার্টি তো ডেফিনেটলি পতিত আওয়ামী সরকারের রাজনৈতিক সহযোগী হিসাবে তাদের তো এক ধরনের রাজনৈতিক অপরাধমূলক ভূমিকা আছে, বলেছে রাজনৈতিক অপরাধমূলক ভূমিকা আছে, এবং তার বিচার তো জনগণ করবে। আমি মনে করি এই 21শ শতাব্দীতে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না। আপনি মোকাবেলা করবেন পলিটিক্যালি, ইডিওলজিক্যালি, কালচারাল মোকাবেলা করবেন, তাই না? এবং মানুষ, মুসলিম লীগের মতন বহু দল 54 বছরে হারিয়ে গেছে, তো এই ধরনের বহু দল কিন্তু হারিয়ে যাবে। বরঞ্চ উল্টো করতে গেলে উল্টো ব্যাকফায়ার হয়, উল্টো একটা সহানুভূতির জায়গাটা কিন্তু তারপর তখন দেখা দেয়। ধন্যবাদ সাইফুল হক। ডক্টর মারুফ হোসেন, 11 সরকারের বিষয়ে বিএনপির বিভিন্ন সময় বক্তব্য আমরা শুনেছি।
11 সরকারের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, 11 সরকার যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু বলতে গেলে এক ধরনের সেফ এক্সিট নিয়েই আছে। আবারও সেফ এক্সিট নিয়ে আলোচনা এসছে রাজনীতিতে। এনসিপির তরফ থেকে যে অভিযোগটি এসছে, বিএনপি মানে কি মনে করে যে উপদেষ্টাদের এই সেফ এক্সিট নেওয়ার যে অভিযোগ, এটা আসলে রাজনীতিতে শুধু কথার কথা নাকি বিএনপি এরকম কিছু মনে করে, বা আপনি কি মনে করেন? এনসিপি যেই কথাগুলো বলছে এটা আমি মনে করি এনসিপিকেই এটা না, ব্যাখ্যা দেওয়া এনসিপি কিন্তু বিএনপি কি মনে করে, বা আপনি এখন আমরা মনে করি যে সেফ এক্সিটের যেই প্রশ্নটা তুলেছে এটা তাদেরই ব্যাখ্যা দিতে আপনারা তো হবে। সবসময় বলছেন নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। বানচালের তাহলে চেষ্টা সরকারের চলছে। কেউ এই বিষয়ে তাদের সরকারের কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে কিছু আপনারা তো অভিযোগ অভিযোগও তুলেছেন এর আগে। এসেছে। এ ব্যাপারে আমরা আমাদের লিখিত প্রথম অভিযোগও থেকেই করেছেন। বক্তব্য আমরা প্রধান উপদেষ্টাকে দিয়েছি এবং সরকার কিন্তু সেভাবে কারো বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেয়নি। তো যাই হোক, সেফ এক্সিট সেটা ওই যে 111 কথা বললেন, সে সময় পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনে অনেককে সেফ এক্সিট দেওয়া হয়েছে। আবারও তো হতে পারে এরকম আমি মনে আপনার করি এরকম যে শঙ্কা আছে কিনা? এরকম কোনো কারণ আছে বলে আমার মনে হচ্ছে না, এরকম কোনো পরিবেশও নেই। আরেকটা হচ্ছে যে এই যে গুজব নিয়ে কথা উঠেছে, দেখেন গতকাল কয়েকটা পত্রিকায় আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত হ্যাঁ, চেয়ারম্যান সেটাও। অসুস্থ এবং এভাবে এমনভাবে আপনারাও ছড়িয়ে দেওয়া হলো। ক্ষতিগ্রস্ত পরে দল থেকে আমাদের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে আমাদের নেতা সম্পূর্ণ সুস্থ। তাহলে এই যে কিছু বানোয়াট কথাবার্তা বলা হচ্ছে, এই যে ভারত থেকে যে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা সেখানে আছেন, সেখান থেকে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, ঝটিকা মিছিল করছে, 32 নম্বর গেলেই এটা হবে ওটা হবে, এগুলো করে কিন্তু আসলে এটাও আমি মনে করি যে নির্বাচন একটা বানচাল করার এই অশুভ চক্রান্ত চলছে। এটা আওয়ামী লীগ করবে, কারণ তারা জানে যে জনগণের ভোটে তারা আর কখনো বাংলাদেশে ফিরে আসবে কিনা ক্ষমতায়, এটা তারাও আমি মনে করি তাদের মধ্যেও সিওরিটি নেই। আরেকটা যে যে এআইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ভিডিও তৈরি হচ্ছে। এআইতে আপনি জানেন যে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ভাষায় যে কোনো ভিডিও তৈরি করা যায়। এটা যদি এই সরকার রোধ না করে তাহলে কিন্তু নির্বাচনের সময় এই এআইয়ের মাধ্যমে একজন প্রার্থীর চরিত্র হনন করা খুব সহজ হবে। তাই আমি মনে করি যে এই যে গুজব, এই যে বিভিন্ন ইস্যু আসছে, এগুলো সরকারকে উচিত যে একটি স্ট্রং একটা টিম গঠন করে এই সাইবার বিষয়গুলো এগুলোকে পর্যবেক্ষণ করা, এগুলোর ব্যাপারে তারা আইডেন্টিফাই করে সলভ করা, যাতে করে ভবিষ্যতে এইগুলো এই অনলাইনকে ব্যবহার করে কেউ কোনো ধরনের চক্রান্ত করতে না পারে এবং এই অনলাইনের কারণে কিন্তু ভবিষ্যতে আমরা দেশ এবং জাতিগতভাবে বড় ক্ষতিগ্রস্ত হতে পারি। ধন্যবাদ ডক্টর খন্দকার মারুফ হোসেন, ডক্টর সাইফুল হক এবং হাসান মামুন, তিনজনকে আপনার আলোচনার সময় শেষ হয়ে গেছে। আপনাদের যোগদানের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।